উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে দেখছেন এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রমজানের এই শুভ সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করবার জন্যে, আদর্শ নাগরিক, আদর্শ মুসলমান, আদর্শ মানুষ হবার জন্যে সাধনা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা সাধনা কবুল করে নিন, আমিন। দর্শক, আপনাদের এই সাধনার সারথি হয়েছি আমরাও। আপনার জন্য নিবেদন করছি মাসব্যাপী বিশেষ আয়োজন সাউতুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। এই আয়োজনের মাধ্যমে আমরা দিতে চাই আপনাদের বাংলাদেশের শ্রেষ্ঠ কারি, এবং আমরা আশাবাদী আমাদের কারীরা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের সুর ছড়াবে আর মানুষের দীপ্ত ইমানকে আরও দীপ্তমান করবে, আমিন। দর্শক, এই আয়োজনে আমরা প্রতিদিন শুনি কোরআনে কারিমের তিলাওয়াত, শুনি তার অনুবাদ এবং তার শিক্ষা। কিন্তু আজকের এই পর্বটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি, কারণ আমরা কৃতজ্ঞতায় বিশ্বাসী, শুকরিয়ায় বিশ্বাসী। তার কারণ এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশ ভয়মুক্ত এক বাংলাদেশ। এই তো সেদিনের কথা, 1.5 বছরের বন্দি জীবন, যখন ছিল না বাক স্বাধীনতা কথা বলবার মতো। বাসে, ট্রেনে, লঞ্চ, মঞ্চ, মাহফিলের স্টেজ, মসজিদের মেম্বার, কোথাও স্বাধীনভাবে কথা বলা যেত না, কারণ সব সময় দুরু দুরু ভয়ে কাঁপত বুক, কখন নিয়ে যাবে আমাকে আয়না ঘরে। এমনই এক পরিস্থিতি যারা আমাদের দিলেন, বাংলাদেশের 2000 শহীদ আর প্রায় 40,000 যোদ্ধা যারা হারিয়েছেন পা, চোখ অথবা বিভিন্নভাবে তারা আজ আহত, তাদের বিনিময়েই তো আমরা পেয়েছি এই বাংলাদেশ। তাই তাদের স্মরণে, তাদের বরণে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলব না। দর্শক, আমরা তোমাদের ভুলব নার এই বিশেষ পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রায় 40,000 আহতদের মধ্য থেকে একজনকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন যুদ্ধে আহত মোহাম্মদ সালমান হোসেন। স্বাগত আপনাকে। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আসাদ বিন রনি, যিনি কেন্দ্রীয় সমন্বয়ক নির্বাহী কমিটির সদস্য, এবং আমাদের মাঝে আছেন এখন টেলিভিশনের রিপোর্টার শাহাদাত হোসেন অভ্র, যিনি মাঠে সশরীরে থেকে কভারেজ করেছেন। প্রিয় দর্শক, এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের মাঝে আছেন জনাব আমিরুল মোমিনীর মানিক, যিনি একাধারে কণ্ঠশিল্পী, লেখক, সাংবাদিক এবং পরিচালক হামদর্দ। স্বাগত আপনাদের তিনজনকেও। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়ি আমরা পবিত্র কোরআন কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে আমরা এই আয়োজনকে শুরু করি। আর তিলাওয়াত করবার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পারফর্মার অব দ্য উইক সিয়াম হোসেনকে, ও আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق
حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم মাশাআল্লাহ সিয়াম অসাধারণ, মাশাআল্লাহ। দর্শক, এমনই সব মধুর সুরে কোরআনের সৌরভ, কোরআনের গৌরব আমরা ছড়িয়ে দিই এই আয়োজনের মাধ্যমে। আমাদের বাংলাদেশের কারীরা এখন বিশ্ব জয় করছে, আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা করি। অনেক অনেক ধন্যবাদ সিয়াম তোমাকে। দর্শক, আগেই জানিয়েছি আমরা ধন্যবাদ এবং শুকরিয়ায় বিশ্বাসী, কৃতজ্ঞতায় বিশ্বাসী। তাই তো আমাদের আজকের আয়োজন আমরা তোমাদের ভুলবো না। আমরা তোমাদের ভুলবো না এই বিশেষ পর্বের আমাদের আজকের বিশেষ অতিথি যুদ্ধে আহত মোহাম্মদ সালমান হোসেন। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনার পরিচয়টি আপনি আগে দিন। আমি মোহাম্মদ সালমান হোসেন, পড়াশোনা করছি সরকারি তিতুমির কলেজ, অনার্স সেকেন্ড ইয়ার। আর বর্তমানে আমি আমাদের এই জুলাই যোদ্ধাহত যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে। একটু ঘটনাটা বলবেন কি হয়েছিল আসলে? আমি যতটুকু জানি দর্শক, তার গুলি লাগে ঠিক এই জায়গায় এবং বেরিয়ে যায় অপর প্রান্ত দিয়ে। এখন তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনটা প্রথমে শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। জুনে আমরা সবাই আমরা যে বৈষম্যের শিকার, নানাভাবে আমাদের চাকরির দিকে গেলে দেখা যায় 60%, অনেক জায়গায় 80%, 90% পর্যন্ত কোটা যারা আছে তারাই নেই। যেখানে সাধারণ শিক্ষার্থী 10% বা 20% এমন একটা সংখ্যা সাধারণ শিক্ষার্থী নেই। যেখানে আপনার 18 কোটি মানুষের মধ্যে 20 লাখ 50 লাখ কোটাধারী মানুষ, সেখানে 17.5 কোটি মানুষই হচ্ছে আপনার তারা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ থেকে 10% নেই, আর সেখান থেকে দেখা যাচ্ছে যে 80%, 70%, 60% কোটাধারী নেই। সেখানে যে কী রকম একটা বড় বৈষম্য আমাদের সাথে করা হতো। কবে থেকে যাত্রা শুরু হলো আন্দোলনে? আমার আন্দোলনের মূলত যাত্রাটা শুরু হয় যেদিন 15ই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমার বোনদের গায়ে যেভাবে রক্তাক্ত করে যেভাবে হাত তুলেছিল, সেটা দেখে আর আমি বাসায় বসে থাকতে পারিনি। আমি 16ই জুলাই থেকেই আন্দোলনের মূল ধারা বা উদ্যোক্তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আন্দোলনের মূল ধারা সম্পৃক্ততাটা হচ্ছে আমরা আমাদের কলেজের ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে আমরা কথা বলতে, আমাদের গ্রুপগুলোতে, যে আসলে আমাদের কিছু একটা করা দরকার, সবাই কিছু করছে। তো সেখান থেকে সবাইকে নিয়ে আমরা প্ল্যান করেই আমরা রাস্তায় নামি যে হ্যাঁ, আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানতে হবে। যে পর্যন্ত না মানবে সে পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে আসবো না। তারই প্রেক্ষিতে দেখা যায় যে 18ই জুলাই আপনারা দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা ওখানে অনেক আন্দোলন করি। আমরা শুরুতে দেখা যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। সেখানে দেখা যায় যে এক পুলিশ আমাদেরকে কোনো রিজন ছাড়াই লাঠিচার্জ শুরু করে ফার্স্টে। আর লাঠিচার্জ করলে আমরা সরে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে ওরা
টিয়ারশেল চড়ে, টিয়ারশেলের ধোঁয়ায় অনেকে এত কি এক বিভৎস অবস্থা, মানে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই এমনভাবে ফায়ার শুরু হয় যে চারদিকে আমরা দৌড়ে পালাচ্ছিলাম। একটা সময় দুপুর 2:30টার দিকে আমরা দেখতে পাই যে কিছু বিজিবি এক্সট্রা আবার আসে ওই জায়গাটায়। আসার পরে এমন একটা ধাওয়া দেয় যে অগণিত ফায়ার একসাথে। আমরা এই ফায়ারের সময় আমার যে পাশে ছিল ওর হাইটটা একটু কম ছিল, ওর বুকে লাগে, ও স্পট ডেথ হয়ে যায় জায়গায়। ও স্পট ডেথ হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফায়ারটা আমার শরীরে লাগে, আমার কোমরের নিচে বাম পায়ের ফিমারের উপরে অংশে লাগে। 19 তারিখের ঘটনা? হ্যাঁ, 19শে জুলাই। কটার দিকে? দুপুর 2:30টায়। আমার সামনের দিক দিয়ে গুলিটা ঢুকে পিছন দিক দিয়ে মাংস নিয়ে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই। মানে কি একটা আমি শুনতে পেয়েছিলাম শুধু একটা বিকট শব্দ শুনে আমি মাটিতে পড়ে যাই। পড়ে গিয়ে দিকে আমার পাটা মানে অনেকটা আলাদা, মাংসের সাথে মাংসটা ছেড়ে দিছে, হাড়ও আলাদা হয়ে আছে, জাস্ট চামড়ার সাথে ঝুলে আছে। তো সেখান থেকে ওরা এমনভাবে ধাওয়া দিয়ে আসতেছিল যে আমাকে যে নিয়ে যাবে, আমার সহযোদ্ধা যারা ছিল আমার সাথে ওইখানে, ওই স্কোপটা ওদের কাছে ছিল না। তারপরে দেখলাম একটা ভাই সাহস করে এসে আমাকে কোনো রকম একটু ধরে টেনে হিস্ট্রে রাস্তার দিয়ে দৌড়ে নিয়ে যাচ্ছিল। ও প্রথমে একটা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখানে আমার এই সিচুয়েশান দেখে ওরা বলে যে আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না। ও কোনো মতে একটু ব্যান্ডেজ করে বলে যে আপনারা নিটোর হসপিটালে নিয়ে যান। নিটোরে গিয়ে দেখলাম যে প্রায় শতাধিক আমাদের এখানে গুলিবিদ্ধ, লাইনের পর লাইন লেগে আছে। যে আমার এত পরিমাণ ব্লিডিং হইতেছিল যে সারা শরীর আমার রক্তে মাখা। আর যতই সময় গড়াইতেছিল ততই মনে হইতেছে যে হ্যাঁ, আমার আয়ুটা কমে আসছে। আমি প্রতিনিয়তই আল্লাহকে ডাকতেছিলাম, কালিমা শাহাদাত পড়তেছিলাম যে আমার মনে হয় এখানেই শেষ। আমার প্রতিবারই এটা মনে হচ্ছিল। আর শেষবারের মতো একটা ইচ্ছে ছিল যে মায়ের মুখটা একবার দেখবো। মানে তখন আমি ভাবছিলাম যদি মরার আগেও ওই সময় যদি আম্মুর মুখটা একটু দেখতে পারতাম, অন্তত পক্ষে শান্তি পেতাম একটু। ওই সময় ওখান থেকে আমাকে কোনো মতে অবস্থা ক্রিটিক্যাল দেখে কয়েকজনকে বলে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর ট্রলি থেকে আমাকে অপারেশনের সিটে রাখা হয়। ওখানে আবার ডাক্তারের এক বর্বরতার শিকার হই। যখন শুনতে পাই আমি ছাত্র, আমাকে অপারেশনের যে বেড আছে বেডে শোয়ানোর পরে আমাকে কোনো ধরনের অবশ করেন, অ্যানথেসিয়া দেয় নাই। আবার যে দিক দিয়ে গুলিটা ঢুকেছিল ওই দিক দিয়ে কি একটা ঢোকানো হয়েছিল, ঢুকে এটা ওই ওয়াশ করতেছিল। আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম যেন এটা একটু আমাকে অবশ করে নেয়, আমি সহ্য করতে পারতেছিলাম না, এমনি তো অনেকটা সেন্সলেস অবস্থা। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমার এটা ওয়াশ করা শেষ হলে আমার হাঁটুর নিচে যে হাড়টা আছে, এই হাড়ে ওটা তারা ড্রিল মেশিন, সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে, ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয়, সেই ড্রিল মেশিনটা আমার হাঁটুর নিচে এই হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে। কোনো ধরনের অ্যানথেসিয়া দেয় না, কোনো ধরনের অবশ ছাড়াই আমার এই সাধারণ যে অবস্থায় আছে সেম অবস্থার মধ্যে দিয়ে ওরা আমার এই হাড়টা ফুটো করে। ওই হাড়টা ফুটো প্রথমে যখন একটু টাচ করে তখনই অনেক জোরে চিৎকার মেরে উঠি। তখন আমার হাত দুইটা ধরে বুকের উপর দুইটা ডাক্তার চাইপা ধরে, ওই চাইপা ধরে রাখে, আর একজন নিচে দিয়ে আমার হাড়টা ফুটো করে। ওরা আমার কথা শুনেই নাই, ওরা ওদের মতো করে করে করতেছিল। আর লাস্টে আমাকে একটা ডক্টর ওখানে সিনিয়রও আমাকে বলতেছে, এত চিৎকার পারতেছিস কেন, আন্দোলন করতে গেছিলে না, এখন মজা বোঝ। 19 জুলাই এই ওখান থেকে আবার বের হওয়ার পর যখন আমাকে ওয়ার্ডে পাঠানোর 1 ঘন্টা পরেই রাত 9:30টার দিকেই শুনতে পাই যে রাত 12টার পর থেকে 144 ধারা জারি হবে। আবার আমরা যারা স্টুডেন্ট ওই হসপিটালে আহত ছিলাম, আমাদের কাছে একটা নিউজ আসে যে 144 ধারা যেহেতু জারি হচ্ছে, আর আমরা যারা স্টুডেন্ট আহত আছে, আমরা এত পরিমাণ স্টুডেন্ট আহত হয়ে গেছি, এটা সরকারের জন্য মঙ্গলজনক না, যার কারণে ওরা আমাদেরকে এখান থেকে এই অবস্থায় গ্রেপ্তার করে ক্রস ফায়ার করবে, এমন একটা সিদ্ধান্ত নাকি হয়েছে। যার ফলে দেখা যাচ্ছে আমার পরিবার যারা ছিল তারা খুব টেনশনে পড়ে যায় যে আসলে যদি এমনটা হয়। তো আবার সাথে সাথে কিছুক্ষণ রাত 10টার দিকে দেখা যায় যে আপনার পুরো হসপিটালের চারদিকে পুলিশ সেনাবাহিনী ঘিরে ফেলে, পুরোটা প্রোটোকলে নিয়ে আসে। আবার ডাক্তাররা আমাদেরকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বের হতে দিচ্ছে না। আম্মু গিয়ে বলছিল যে ডাক্তারকে আমরা হসপিটালে থাকবো না, আমরা অন্য জায়গায় নিয়ে যাব। ওখানেও অসম্মতি জানায় যে নিতে দিবে না।
দর্শক, এ তো একটা গল্প আমরা শুনলাম, এমন 40,000 গল্প। কতটা গল্প আপনাদের আমরা শোনাতে পারবো? হয়তো হাজারো গল্পের মৃত্যু হবে, কিন্তু আমরা বলবো যে আমরা তোমাদের ভুলব না। অনেক ধন্যবাদ আপনাকে, সময় পেলে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আমাদের আজকের বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলব না। আপনাদের বলবো ভুলবেন না, বিজ্ঞাপন বিরতির পর আবারও আসবেন ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমরা এই পর্যায়ে আসতে চাই আসাদ বিন রনি আপনার কাছে। আমরা যতটুকুন জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন আন্দোলনে আসলো, বলা চলে যে আন্দোলনের পালে বিরাট ধরনের বাতাস বইতে শুরু করলো বা হাওয়া লাগলো, এবং এই গুরু কাজটি করবার যারা, তাদের মধ্যে আপনি অন্যতম, অথবা আপনি সেই ব্যক্তিত্ব। একটু বলবেন আপনার সম্পৃক্ততার গল্পটা? কোটা সংস্কার আন্দোলনের একদম 5 জুন থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটা বের হয়, তখন যে 50-60 জন ছিল তার ভিতরে আমি একজন আর কি। তো সেই জায়গা থেকে আমরা প্রতিদিনই আন্দোলন করতাম, এবং প্রতিদিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা আন্দোলনে যুক্ত হতো। ঠিক যখন ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কার্যক্রমগুলো পালন হয়, বাংলা ব্লকেট যেই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল, তখন আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তার নিজ ব্যানারে প্রোগ্রামটা করে। ঢাকা কলেজের ব্যানারে করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে করে। এবং তো যখন আমি শাহবাগে ব্লকের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতাম, যারা আসতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে, তা আমি ওদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা কাদের সাথে সমন্বয়টা করতেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শুরু থেকে যারা আন্দোলনকারী ছিল তাদের সাথেই আসলে নাহিদ, আসিফ সহ যারা ছিল প্রত্যেকের সাথেই আসলে আমরা সমন্বয় করে কর্মসূচিগুলো পালন করি। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জোনকেন্দ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, উত্তরাতে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে, মিরপুরে থাকবে, তারপরে রামপুরাতে থাকবে। এই প্রোগ্রামগুলো আমরা আসলে অনলাইনে আমাদের মাধ্যমে মিটিং করে আমরা প্রোগ্রামগুলো থ্রো করতাম, এবং তৎকালীন যারা সমন্বয় করতো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমরা সমন্বয় করে প্রোগ্রামগুলো দিতাম। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এরপর যে একটু অভ্র আপনার কাছে আসতে চাই, রণাঙ্গনের সেই দিনগুলোতে তো প্রায় সব মিডিয়া যে কি স্ট্যান্ড নেবেই, যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যারা মুখের ভাষা কেড়ে নেয় তাদের বিপক্ষে আবার কোনো কথা যায় কি না, এই জন্যে সাংবাদিকতা তো আপনারা করতেন একেবারে, কি বলবো, যে এখন যে সাংবাদিকতা দেখছি সেই সাংবাদিকতা তো আমরা বেশিরভাগ মিডিয়ার ক্ষেত্রেই, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখিনি। কিন্তু সেই সীমাবদ্ধতা সহ অনেকটা চ্যালেঞ্জ নিয়েই তো রণাঙ্গনে কাজ করতে হয়েছে। আপনি যদি সেই গল্প বলতেন। আপনি যেমনটি বলছিলেন যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, সেই জায়গাতে কিন্তু হচ্ছে আমি একটি উক্তি দেখেছিলাম, বিশেষ করে জহির রেহানের একটি উক্তি, সেখানে লেখা ছিল হচ্ছে আসছে ফাগুনে আমরা হব, আমরা কিন্তু দ্বিগুণ হব। এরকম স্লোগান কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল এই জুলাই আন্দোলনে। তখন থেকে কিন্তু আমার মনে হতে শুরু করেছিল, এবং যেটি সত্যিও হয়েছিল, যে সেই দ্বিগুণ 52-তে কিন্তু দ্বিগুণ হওয়ার কথা বলেছিল, এই যে জুলাইয়ে এসে কিন্তু ছাত্ররা দ্বিগুণই হয়েছিল। আপনি যেমনটি বলছিলেন যে সাংবাদিকতা আসলে তখন করা যায়নি, আসলে অনেক কিছু বলা যেত না, আমাদেরকে আগে থেকেই বলা হতো যে এই শব্দগুলো তোমরা কখনোই বলতে পারবা না, এই শব্দ যেন লাইভে না আসে। কিন্তু এই যে জুলাই পরবর্তীতে আমরা কিন্তু সেগুলো বলতে পারছি। জুলাই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আমি যেটি আমার খুব করে মনে পড়ে, যে আমার সামনে কিন্তু মা তার মেয়েকে নিয়ে এসেছিল, তার ছেলেকে নিয়ে এসেছিল, এবং বাবা, তারা কিন্তু হচ্ছে ঢাকার বিভিন্ন স্কুলে পড়ে, স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল, এবং তাদের একটাই কথা ছিল যে আমি জানি না আমার ছেলেটা ফিরবে কি না এই আন্দোলন থেকে, তবে
আমি চাই আমার সন্তান আমার সাথে থাকুক, আমিও যেন এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারি। তবে আমরা যেই জিনিসটা দেখেছি, আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতো তাই আমরা বলার চেষ্টা করতাম, হয়তোবা কিছু শব্দ বলতে পারতাম না। তবে আমরা কিন্তু এই আন্দোলন পুরো জায়গা জুড়ে যেভাবেই গুলি চলছে, আমাদের চোখের সামনে গুলি চলছে, চোখের সামনে ছোট ছোট বাচ্চারা হচ্ছে শুয়ে পড়ছে, টিয়ার শেলের আঘাতে অনেকে হয়তোবা আগুন চাইছে যে আগুন হয়তোবা নিঃশ্বাস নিতে পারবে। আমরা কিন্তু সাহায্য করার চেষ্টা করেছি যতখানি পারা যায়। আমরা কিন্তু লাইভ দিয়ে সারা দেশকে জানানোর চেষ্টা করেছি। বিশেষ করে তখন ইন্টারনেট ছিল না, সবাই যখন একদম ইন্টারনেটহীন হয়ে পড়েছিল তখন টেলিভিশন মাধ্যমগুলোই কিন্তু হচ্ছে লাইভে ছিল। আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যমের এই স্বাধীনতা রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সংবাদ সংগ্রহ, ছবি সংগ্রহ করবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আইন শৃঙ্খলার বাহিনী কর্তৃক কি এমন কোনো সিচুয়েশনে পড়েছিলেন কি না যে আপনি আপনার স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না? না, অবশ্যই যখন হচ্ছে গুলি চালানো হবে তখন কিন্তু কোনো সংবাদকর্মীকেই বেশিরভাগ জায়গায়, বিশেষ করে যাত্রাবাড়ির কথা যদি বলি, যাত্রাবাড়ি কিংবা আমি ছিলাম হচ্ছে রামপুরা যেই পাশটা, সেই পাশে কিন্তু হচ্ছে আমাদেরকে আগে থেকেই বলতো যে আপনারা এখান থেকে সরে যান। সেই তারিখটা কবে ছিল? সেই বোধহয় সেটি জুলাইয়ের ঠিক 18 কি 19 তারিখ, এই সময়টাই কিন্তু হচ্ছে বলা হয়েছিল যে আপনারা সরে যান, সরে গিয়ে আপনারা এক পাশে যান, আমরা এখানে কি হবে আমরা কেউ কিছুই জানি না। তখন আমাদের সরে যেতে বাধ্য হতে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, সময় পেলে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে আমাদের আজকের বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলবো না। আপনাদের বলবো ভুলবেন না, বিজ্ঞাপন বিরতির পর আবারও আসবেন ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, সাউতুল কোরআনের আজকের পর্বটি একটু অন্যরকম। এই বিশেষ আয়োজন আমরা তোমাদের ভুলবো না। আমরা ভুলতে চাই না বাংলাদেশ যারা উপহার দিল এই নতুন বাংলাদেশ, আমাদের প্রায় 2000 শহীদ আর প্রায় 40,000 যারা আহত, তাদের স্মরণেই আমাদের আজকের এই আয়োজন। আমাদের সাথে যুক্ত হয়েছেন কবি ইমরান মাহফুজ, যিনি লেখক এবং গবেষক। জনাব মাহফুজ, আমরা রণাঙ্গনে দেখেছি যারা সশরীরে ছিলাম, আমারও সৌভাগ্য হয়েছিল যে কেউ বা গাইছেন, কেউ বা কবিতা আবৃত্তি করছেন, আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে আমরা দেখতাম যে মানুষকে জাগাবার জন্যে বিভিন্ন পর্যায় থেকে কাজ হচ্ছিল। আপনার রোল সে সময় কোনো কিছু ছিল কি না, থাকলে কি করেছেন? সেই সাথে আমি যতটুকু জানি যে আপনি প্রেরণা জোগাতে অনেক লিখেছেন, আপনার কাছে কবিতাও শুনবো ইনশাল্লাহ। শুরুতে একটু জানতে চাই যে আপনার রোল কী ছিল? প্রথম কথা হচ্ছে আসলে এটা এবারের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে 3টি গণঅভ্যুত্থান 69, 90 এবং 24, 3টি গণ অভ্যুত্থান পুরো বাংলাদেশকে অন্য মাত্রায় দিয়েছে। কিন্তু 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে নিয়ে গেছে একেবারে নির্মমতার শেষ প্রান্তে। যে শিশু এখনো কথা বলতে পারে না, সে যেমন জীবন দিয়েছেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, দিন শেষে রক্ত গেছে, দিন শেষে দেশের জন্য বৈষম্য কিংবা পুরনো বন্দোবস্ত বাতিলের জন্য, বিলুপ্তির জন্য মানুষের জীবন গেছে। আমরা যেহেতু বাংলা ভাষায় লিখি, বাংলা ভাষায় কথা বলি, এত রক্ত, এত প্রাণহীন, এত প্রাণত্যাগ যাদের জন্য লিখি, তারা অকাতরে বুক উঁচু করে দিচ্ছেন, বুলেট গ্রহণ করছেন, একেবারে নির্মমতার মুখোমুখি হচ্ছেন। আর আমি কিংবা আমরা ঘরে বসে কলমে লিখব, ফেসবুকে পোস্ট করব, এটা কেমন যেন একটা অস্বস্তি তৈরি করেছে মানবতার ইতিহাসের দিকে তাকালে। তখন আমাদের বন্ধু আবিদ, আজম, একই সঙ্গে শহীদুল্লাহ ফরাজি, এমন মানুষের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি। বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে আমরা 1 আগস্ট পরিকল্পনা করে 2 আগস্ট বাংলা মোটরে রাস্তার উপরে দাঁড়াই। 71-এর অনেক গল্প আমরা আসলে নিজেদের সঙ্গে মিলাতে পারিনি। 24 না এলে 71-এর সঙ্গে সেতু বন্ধনটা আমরা করতে পারতাম না, যে
ভিনদেশি যে আমার ভাষায় কথা বলে না, সেও আমার বুকে যেভাবে গুলি চালিয়েছে, আমার মায়ের বুকে, বাবার বুকে, 24-এ এসে দেখেছি যে আমার ভাষায় কথা বলে সেও আমার বুকে গুলি চালাতে পারে। এটা আমাদের বিশ্বাস ছিল না, কিন্তু আমরা হলপ করে চোখে দেখেছি। যেটা বললাম, ওই যে ফাজলামের যে সীমা, সেটা একবার অতিক্রম করেছে। একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে, যে ভাষায় যে পাঠকদের জন্য লিখি, সে পাঠক মারা যাচ্ছে, হত্যার শিকার হচ্ছে, গণহত্যার মুখোমুখি হচ্ছে, আমি লেখক ঘরে বসে থাকবো, এমনটা কখনো হয়নি, হতে পারেও নি। আপনার কাছে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আমি এসব দেখতে চাই না, সাগরের রাত, নাবিকের হাঁক, অন্ধকারে বুলেটের আওয়াজ। বাবা তুমি কাঁদছো যে, বলা মামের আত্মচিৎকার, স্বজন হারানোর বেদনার মুখ। আমি এসব দেখতে চাই না, এক্ষুনি আমার চোখ বেঁধে ফেলো। আসহাবের কাহাবের কুকুরের মতো শাসক ঘুমিয়ে থাকুক হাজার বছর, নুই পড়ুক সোহরাওয়ার্দের গণতন্ত্র, বন্যায় বেসে যাক স্বাস্থ্য শিক্ষা আমার অন্ত্রমন্ত্র। করতোয়া কর্ণফুলী যমুনা শুকিয়ে আত্মরা থাকুক খুনি কমিশন। আমি এসব দেখতে চাই না, আমার চোখ বেঁধে ফেলো। আদমহীন অসহায় জাতিসংঘ, বিবৃতি সর্বস্ব রাজনৈতিক দল, রয়ের চক্রে তুলে নিয়ে চোখের মনি, জনতা হারতে হারতে হারাদন, পেশিবাদী আদুবায়ু আজকাল বুদ্ধিজীবী। সেনাবাহিনীর প্রযত্নে দর্শিত তনু, এমন দোষনা, এমন জ্যোৎস্না আমি আর দেখতে চাই না, আমার চোখ এক্ষুনি বেঁধে ফেলো, আমার চোখ এক্ষুনি বেঁধে ফেলো। মূল্যবোধ হারিয়ে পালায় সুবোধ, দুঃখিনী বর্ণমালার অচল সুখের ক্লাস। হারাম জীবনে আরাম করে ছাত্র শিক্ষক, উম্মাদ কবিকা কুকুর মাস্তান সাংবাদিক। তলে তলে রসাতলে দুধের স্বাদ গোলে মিঠাও। আমি এসব দেখতে চাই না, আমি এসব দেখতে চাই না, এক্ষুনি আমার চোখ বেঁধে ফেলো, আমার চোখ বেঁধে ফেলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার পরিবেশনা করবার জন্যে। দর্শক, এ পর্যায়ে আমরা একটু পরিচিত হতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আলী আজম, যিনি সিনিয়র রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন। স্বাগত আপনাকে। আপনার কাছে আমরা শুনবো, একটু আসতে চাই জনাব আমিরুল মোমিনিন মানিক, একজন সাংবাদিক, গুণী সাংবাদিক, একজন লেখক, একজন কবি, একজন সাথে শিল্পী, সেই সাথে উদ্যোক্তাও বটে। আমি আপনার কাছে যে বিষয়টি শুরু করতে চাই, আপনি তো একজন তুখোর সাংবাদিক হিসেবে বাংলাদেশ আপনাকে চেনেন, কিন্তু এই 16টি বছর আপনিও আপনার কর্মময় জীবনে, আপনার তো থাকবার কথা ছিল যারা স্বনামধন্য টেলিভিশন চ্যানেলগুলোতে, আপনাকে দেখতে পাইনি কেন? আপনি কি কোনো বৈষম্যের শিকারে ছিলেন কিনা? গত 16 বছর ফ্যাসিবাদ এমনভাবে গ্রাস করেছিল আমাদের সমাজকে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল ফ্যাসিবাদী চেতনা। এটার প্রকাশটা এই রকম, আমি যা বলবো তোমাকে মানতে হবে, আমি যা ভাববো তোমাকেও ভাবতে হবে, আমার কথায় তুমি চলবে, আমার অবাধ্যতায় তোমার জীবন শেষ, তুমি নিঃশেষ। এই পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা সেক্টর গিয়েছে, প্রত্যেকটা পেশাজীবী মানুষ এই ফ্যাসিবাদের আক্রমণে পড়েছে। আমি সবসময় একটা কথা বলি যে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এমনভাবে গেড়ে বসেছিল বিগত সময়গুলোতে যে আমরা আসলে ভিন্ন মতের মানুষ হলে আমার যত প্রতিভাই থাকুক না কেন, আমার কোনো জায়গা নেই। ওই যে সীমান্তে জায়গা আছে না, নো ম্যানস ল্যান্ড, দাঁড়াবার কোনো জায়গা নেই। ঠিক এই রকম একটা ব্যাপার গেছে। দেখুন, দিগন্ত টেলিভিশন বন্ধ হয় 2013 সালের 6ই মে। আমি বৈশাখী টেলিভিশন দিয়ে 2006 সালের ফেব্রুয়ারিতে আমার টেলিভিশন সাংবাদিকতা শুরু করি। এরপর দিগন্ত টেলিভিশনে কাজ করি। দিগন্ত টিভি বন্ধ থাকার পরে আমি ডিসেম্বর 2013 সালে মাই টিভিতে জয়েন করি। কিন্তু বিষয় হলো যে দিগন্ত টিভি বন্ধ হবার পরে আমার গায়ে যে তকমা সেটে দেওয়া হলো, সেই তকমার কারণে অনেক টিভিতে ইন্টারভিউ দিয়েছি, হয়তো চাকরি হয়ে গেছে, কিন্তু সবাই যোগসূত্র খুঁজেছে যে দিগন্ত টিভির এই রিপোর্টার বা এই সাংবাদিককে আমরা নেব না। নিলে শুধু কি সাংবাদিকদেরই এমন হয়েছে? আমরা জানি যারা ক্যামেরা মানে ফটো জার্নালিস্ট, যারা পর্দার প্রডিউসাররা কাজ করেন, যাদের গায়ে দিগন্ত ছিল তারাই সকলেই বৈষম্যের শিকার। না, অবশ্যই শুধু মিডিয়ার কথা না। ধরুন সচিবালয়ে, মানে ধরুন সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি সেক্টরে, ধরুন শৃঙ্খলা বাহিনীতে,
অন্যান্য সকল জায়গায় এই ফ্যাসিবাদী আচরণ হয়েছে মানুষের উপর। জনগণ তো এই জন্যে প্রতিরোধ করেছে, বুকের রক্ত ঢেলে দিয়ে 24-এ বিপ্লব করেছে। 5 তারিখের 1-2 দিন আগে কেউ কেউ খুব সীমিত আকারে, 5 তারিখের পরে যেই টেলিভিশন আমরা দেখছি সেই টেলিভিশন তো আমরা আগে দেখিনি, কিন্তু আপনার চেঞ্জ টিভি কী রোল প্লে করেছিল? চেঞ্জ টিভি গত 6 বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে কৌশলগত অবস্থান নিয়ে, আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা যখন ধরুন খুব সরকারের বিরুদ্ধে স্পষ্ট সত্য কথা নিয়ে একটা নিউজ করলাম বা একজনের ইন্টারভিউ করলাম যেটা খুব শক্ত কথা বা স্পষ্ট তথ্যগুলো দিলাম, পাশাপাশি আমাকে দিতে হয়েছে যে ঠিক আছে সরকারের পক্ষেরও একজনের একটা ইন্টারভিউ, না হলে ব্যালেন্স হচ্ছে না, না হলে হয়তো কালকে আমাকে বন্ধ করে দিবে। নানা কৌশলে নানাভাবে যে ঠিক আছে আমি 2টো নিউজ জনগণের পক্ষে দিলাম, একটা ওদের নিউজও আমাকে রাখতে হচ্ছে, তারপরে শিরোনাম একটু চেঞ্জ করে দিলাম যেন ভেতরে ম্যাটারটা ঠিক থাকে। কিছুটা হলেও সরকার ঘেঁষা কিন্তু সত্য কথাটা বলছেন হয়তো কখনো কখনো পরিস্থিতির কারণে, তাদেরকে দিয়ে আমরা আওয়াজ ওঠানোর চেষ্টা করতাম। আমরা আমাদের সাধারণ মানুষের পক্ষের বয়ান তৈরির জন্যে রীতিমতো হন্যে হয়ে খুঁজতাম যে কার কাছ থেকে একটা পজিটিভ কথা পাওয়া যাবে, যে কথাটা আসলে সাধারণ মানুষকে অনুপ্রেরণা দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। তো পুরো সময়টায় একদিকে যেমন সেলফ সেন্সর, অন্যদিকে মানুষের পক্ষে থাকা, আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা, আবার আমি যেন গুম না হয়ে যাই। গত 16 বছরের যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদে আমরা সমাজের যাদেরকে আলোর মধ্যে দেখেছিলাম তারা কিন্তু আসলে প্রকৃত অর্থে আলোকিত মানুষ ছিলেন না বলেই জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা দেখেছি তারা ছাত্রদের পক্ষে দাঁড়ায়নি। এই যে শহীদুল্লাহ ফরাইজি, ইমরান মাহফুজ, আবিদ আজম, এরা বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে যখন দাঁড়িয়েছে, তখন ওই সমস্ত আলোকিত মানুষ যাদের সামনে ক্যামেরা সবসময় স্ট্যান্ড বাই থাকতো তারা কিন্তু আসেনি। শিক্ষক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সমাজের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা শাসক গোষ্ঠীর পদলেহন করত তারা আসেনি। ফলে তারা হয়তো ক্যারিয়ারে অনেক বড় ছিলেন কিন্তু আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সময় পরিবর্তন হয়েছে, যারা ছাত্রদের পক্ষে ছিল, জনগণের পক্ষে ছিলেন, তারা ছোট মানুষ হলেও তারা যে মহৎ কাজটি করেছেন এটা এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আসলে মিডিয়া বড় দেখালেই মানুষ বড় হয় না, বড় হতে হলে বড় হৃদয় থাকতে হয়, দেশপ্রেম থাকতে হয়। গোলাপ যদি অরণ্যেও থাকে তার সৌরভ কেউ না কেউ পাবেই। আপনিও একজন সৌরভের মানুষ, আপনার কাছে কিছুটা সৌরভ নিতে চাই। আপনি জীবনমুখী গান লেখেন, ইসলামী গান লেখেন, একটা গান শোনার আমন্ত্রণ জানাচ্ছি, দয়া করে যদি একটু আসেন। হা 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 আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন জনগণ হাসলো, অগণন মজলুম হাসলো। হা 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 আহা হা হা। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে,
পানীয় পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তিতুমির থেকে আবরার প্রেরণা দেয় বারবার, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো, অগণন মজলুম হাসলো, রক্তে ভাসাইলি রাজপথ, কারবালা বানাইলি, কেন বুলেট মারলি, গ্রেনেড মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি। জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ। হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। হারুন পালালো ভাতের হোটেলে ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। খতিব পালালো জাতীয় মসজিদের, কিন্তু এখনো বিচার হয়নি খুনিদের। তাই সবাই মিলে আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। ভাই, আপনি আমাদের প্রেরণা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা। নিয়ে যান এটা। অনেক অনেক শুভকামনা আমাদের মানিক ভাইয়ের জন্য। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই আলী আজম, যিনি সিনিয়র রিপোর্টার বাংলাদেশ প্রতিদিন। আমরা জানি যে সেই সময়ের রণাঙ্গনের দিনগুলোতে মাঠে ঘাটে পথে যুদ্ধে ময়দানে ছুটে বেড়াতেন, সংবাদ সংগ্রহ করতেন। কেমন দেখেছিলেন সে সময়ের বাংলাদেশকে? এত সুন্দর একটা আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে একজন মিডিয়া কর্মী হিসেবে ওই সময়ে সংবাদ সংগ্রহ করা ছিল খুবই ডিফিকাল্ট। আমি অনেকগুলো স্পট কভার করেছি, বিশেষ করে উত্তরা এলাকা আমার কভার করেছি বেশি। আমি সেখানে দেখেছি যে বুলেটের আঘাতে ছাত্রদের অথবা জনতাদের মারা যাচ্ছে, তাদের মাথার খুলি উড়ে যাচ্ছে, অথবা স্পট ডেড হচ্ছে, অথবা স্পটভাবে তারা গুরুতর জখম হচ্ছে, কিন্তু ছাত্ররা তাদেরকে রেস্কিউ করে তাদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে রেখে এসে আবার আন্দোলনে যোগ দিচ্ছে। তাদের যে অনুভূতি, এটা আমাকে খুবই উদ্বেলিত করেছে। আপনারা জানেন যে উত্তরায় যে বেগবান আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু 92 জন ভাই শাহাদত বরণ করেন এবং 2000-এরও বেশি লোক আহত হয়। এবং এই অসংখ্য লোকের কিন্তু ওই যে বিএনএস সেন্টার আজমপুরের, তাদের টার্গেট ছিল ওখানে জড়ো হওয়া অলওয়েজ, এবং পুলিশের এপিসিতে তাদেরকে যে রাউন্ড দিয়ে দিয়ে গুলি করা হতো, এমনকি অলিতে গলিতে ঢুকে গুলি করা হতো। তার মধ্যে সংবাদ সংগ্রহ করা আসলে খুবই ডিফিকাল্ট ছিল। আমি অসংখ্যবার ভয়ে বিভিন্ন দৌড়দৌড়ি করছি এবং সংগ্রহ করছি, নিউজ কভার করছি। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই আসাদ বিন রনি। নতুন বাংলাদেশের ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক সুন্দর আগামীর দিকেই তো আমরা যাচ্ছি। আপনার কাছে আমার ছোট্ট করে দুটো প্রশ্ন, সেটি হচ্ছে এই মুহূর্তটা আমরা, আপনারা যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, আপনারা যারা অনেক ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিলেন, আপনাদের বর্তমান সকলের রোলের উপরে আপনারা সন্তুষ্ট কিনা, এবং এখন সংস্কারের মাধ্যমেই হোক অথবা সংস্কার ছাড়াই হোক যেই বাংলাদেশের পথে হাঁটছে, সেই বাংলাদেশ সম্পর্কে আপনার বক্তব্য কী? বর্তমান সময়ে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা বর্তমানে আমরা এই অভ্যুত্থানের শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার জন্য কাজ করছি। যেহেতু এই অভ্যুত্থানটা একটা সংস্কৃত অভ্যুত্থান ছিল এবং এটা কোনো অর্গানাইজ অভ্যুত্থান ছিল না এরকম বলতে গেলে, তো এই অভ্যুত্থানের শক্তিগুলোকে অর্গানাইজ করতে আমাদের অনেক সময় পেতে হচ্ছে, এবং যারা ওই সময়তে নেতৃত্ব ছিল তারাই অর্গানাইজেশনের কাজটা করছে প্রথমত।
আর দ্বিতীয়ত যেইভাবে চলছে রাষ্ট্রটা, আসলে অভ্যুত্থানের পরবর্তীতে সকলে আমরা অভ্যুত্থান চলার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করলেও অভ্যুত্থানের পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন সংগঠন যারা ছিল তারা নিজ নিজ ব্যানারে এই রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্বের দাবি নিয়ে আসে। সেই জায়গা থেকে আসলে এই অভ্যুত্থান যে রাষ্ট্র সংস্কারের আলাপটা ছিল, সেই জায়গাটাতে বিভিন্ন বাধা বিপত্তির ফলে আমরা মনে করছি সামনের দিকে আগানোটা আমাদের যেই লাখো কোটি মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, সেই জায়গাটা আসলে আমরা ফুলফিল করতে পারতেছি না এবং যেতে পারতেছি না। আমার স্পষ্ট মনে আছে যে 27 জুলাই কারফিউ ভেঙে আমি পল্টন মোড়ে আমরা ব্লকেট করেছিলাম বা স্লোগান দিচ্ছিলাম। তো তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে এই অভ্যুত্থান, এই আন্দোলন আর কোটা সংস্কারের ভিতরে সীমাবদ্ধ নাই, এই আন্দোলন রাষ্ট্র সংস্কারে রূপান্তরিত হয়েছে। সেই প্রত্যাশাতেই আমরা এদেশের মানুষ আমরা প্রত্যাশিত থাকলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যাশাকে পূরণ করে দিন, আমিন। সকল অতিথিবৃন্দ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের পক্ষ থেকে। এবং সেই সাথে আমি একটু ডেকে নিতে চাই জনাব আসাদ বিন রনি এবং আমিরুল মোমিনিন মানিক আপনাকে, কারণ আমাদের সালমান ভাইকে আমরা একটু উপহার তুলে দিতে চাই। দর্শক, আমান সিমেন্ট কেবলমাত্র ইসলামী অনুষ্ঠানকেই পেট্রোনাইজ করে তা নয়, বরং আমান সিমেন্ট বাংলাদেশের সাথে আছে। জুলাই আন্দোলনে আহত হয় হাজার হাজার মানুষ, সেখান থেকে প্রায় 150 জনকে 2 মাস ধরে চিকিৎসা প্রদান করে আমান সিমেন্ট। সেই সাথে যারা আহত এবং যে সকল পরিবার থেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, ওই সকল পরিবারের কেউ যদি থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে আমান সিমেন্ট, এবং সেটি অব্যাহতভাবে করতেই চায় আমান গ্রুপ। আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমাদের 40,000 সালমান রয়েছে। আমরা সকলের পাশে হয়তো দাঁড়াতে পারবো না। আজকের এই সালমানের জন্যে আমরা আমান সিমেন্টের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি 1 লক্ষ টাকার চেক। আমাদের সম্মানিত অতিথি চেক হস্তান্তর করছেন আমিরুল মোমিনিন মানিক ভাই। আপনাকে অনুরোধ করব আপনি এই বীরকে ক্রেস্ট তুলে দিন এবং দিয়ে সম্মান আমরা জানাচ্ছি। আমরা সালমানকে বলবো, সালমান, আপনি হয়তো আহত, হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, কিন্তু আপনি বাংলাদেশকে হাঁটাচ্ছেন, বাংলাদেশ নতুন আলোতে হাঁটবে, সেই প্রেরণা আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার অবদানকে কবুল করে নিন, আমিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।